বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও সিড ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় যে একটা রাসায়নিকের সাথে পানি মিশিয়ে তার ভেতরে বীজটা কিন্তু রেখে দেয় কিছুক্ষণ। তখন কি হয়, ভেতরে যে সিডের ভেতরে যে ইন্টারনাল টিস্যু গুলো আছে সেগুলো কিন্তু পানি শোষণ করে, যার কারণে দেখা যায় যে পরবর্তীতে যখন জার্মিনেশনের সময় বীজ গজানোর আপু সময় সেটা কিন্তু অনেক। আপু হ্যাঁ। আপু আপনি কি স্লাইড চেঞ্জ করছেন? স্লাইড কিন্তু চেঞ্জ হচ্ছে না। লাইট চেঞ্জ হচ্ছে না? এত সমস্যা কেন হচ্ছে আজকে? হ্যাঁ, এখন চেঞ্জ হয়েছে। আচ্ছা। তো অনেকগুলো উপকারী দিক রয়েছে এই সি ট্রিটমেন্টে, যার কারণে সয়েল ট্রিটমেন্ট, সি ট্রিটমেন্ট এই স্টেপ গুলো আমরা কখনোই স্কিপ করবো না, এগুলো আমরা অবশ্যই করবো। ইভেন এই যে আমাদের সাথে যারা যুক্ত আছেন, চাষাবাদ করেন, তারা কিন্তু দেখবেন লক্ষ্য করে যে যারা সি ট্রিটমেন্ট করে বীজটা লাগিয়েছিলেন, বপন করেছিলেন, তাদের কিন্তু দেখা যাবে যে চারা ধসা, তারপরে ছত্রাক জনিত রোগের আক্রমণটা প্রায় 30 থেকে 35 দিন পর্যন্ত কম হবে বা হবে না এরকম। এই উপকারিতা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন, যার কারণে এই স্টেপটা স্কিপ করা যাবে না। সি ট্রিটমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন সি ট্রিটমেন্ট আমরা কিভাবে করব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো সিড দেখা যাচ্ছে, এগুলো বিভিন্ন কালার করা, কালার কোটিং করা। তো আমরা যখন বাজার থেকে সিড কিনে নিয়ে আসি, এগুলো কিন্তু অনেক সিডেই কোটিং করা থাকে আর কি, একটা রাসায়নিক লেয়ার দেওয়া থাকে এবং কিছু কিছু বীজ হচ্ছে সিড ট্রিটমেন্ট করা থাকে, সেগুলো আমরা দেখে নিতে পারি। এখন প্রশ্ন আসতে পারে যে সিড ট্রিটমেন্ট করা আছে, এই সিড গুলো কি পরবর্তীতে আবার সিড ট্রিটমেন্ট করবো কিনা? তো দেখা যায় যে করা থাকে, কিন্তু আরো একবার করে নেওয়াটা বেটার। বা হচ্ছে আমরা আরো একটা কাজ করতে পারি, যে আমরা সিডটাকে রোদ্রে দিতে পারি। যদি আমরা 2 থেকে 3 ঘন্টা রোদ্রে দেই, তাহলেও কিন্তু সিড ট্রিটমেন্ট হয়ে যাবে। এইটাই কিন্তু এই যে রোদ্রে দেওয়া সিড, এটাই কিন্তু ভৌত পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে বীজ শোধন করা যায়। আর পাশাপাশি হচ্ছে আমরা যদি বাড়ি বিনা বা এইগুলো দিয়ে দিচ্ছি, এইগুলো যদি সিড নিয়ে আসি, তাহলে তো অবশ্যই আহ, তারা দেখা যায় যে অনেক সময় সি ট্রিটমেন্ট করে দেয়, সেক্ষেত্রে হচ্ছে প্রয়োজন হবে না। কিন্তু সি ট্রিটমেন্ট যদি না করা থাকে, তাহলে অবশ্যই সি ট্রিটমেন্ট করতে হবে। সি ট্রিটমেন্টের 3টা পদ্ধতি রয়েছে, একটা ভৌত পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি এবং জৈব পদ্ধতি। ভৌত পদ্ধতি র্যান্ডমলি, যেগুলোতে আমাদের খুব সহজেই করতে পারি। দেখা যায় যে অনেক সময় গরম বাতাস সিডের উপরে প্রবাহিত করে, বা রোদ্রে দিয়ে, বা গরম পানিতে সিডটা কিছুক্ষণ ডুবিয়ে রেখে। এছাড়াও রসুন কোয়া, তারপরে জামের পাতা, সরিষার তেল, এগুলোতে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে। এগুলো যদি হচ্ছে এগুলো অনেক সময় জীবাণুনাশক হিসেবে কাজ করে। তো রসুনের কোয়া 4 থেকে 5 কোয়া, বা জাম পাতা 3 থেকে 4টা পাতা, এগুলো যদি আমরা নিয়ে তা সেই ম্যাশ করা অংশটা যদি আমরা বীজের গায়ে লাগিয়ে দিতে পারি, তাহলেও বীজ শোধন হবে। এটা হচ্ছে ভৌত পদ্ধতি। আর যদি আমরা জৈব পদ্ধতি, এই যে ট্রাইকোডার্মা সমৃদ্ধ যে সারগুলো আছে, বায়ো ফার্টিলাইজার, এগুলো দিয়ে ট্রিটমেন্ট করি, সেগুলো হবে জৈব পদ্ধতি। আর রাসায়নিক পদ্ধতি, যেগুলো দেখা যাবে এই যে আপনারা জানেন ম্যানকোজেব, কার্বেন্ডাজিম, এই জাতীয় কার্বোক্সিন প্লাস সিরাম, তারপরে কার্বোক্সিন প্লাস ইমিডাক্লোরোপিড, মানে ছত্রাকনাশক এবং আহ, কীটনাশক, এই দুটার কম্বিনেশনেও অনেক রাসায়নিক আহ, ছত্রাকনাশক বা হচ্ছে কীটনাশক বাজারে পাওয়া যায়। এগুলো দিয়ে যদি আমরা সি ট্রিটমেন্ট করি, সেটা হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে করা হয়। বীজ শোধনের কিছু ভৌত পদ্ধতি এখানে দেওয়া আছে, তবে আমাদের দেশে এগুলো খুব একটা করা হয় না। এই যে ডুবানো পদ্ধতি, তারপরে স্লারি পদ্ধতি, গরম পানি ব্যবহার, শুকনো অবস্থায় তাপ প্রয়োগ, এগুলো বেশি করা হয়, এবং সব থেকে বেশি করা হয় হচ্ছে সূর্য তাপ প্রয়োগ। স্লাইড চেঞ্জ হচ্ছে না আপু। এখন এখন হচ্ছে। আচ্ছা, জৈব পদ্ধতিতে দেখা যাচ্ছে, আগেরটা দেখা যায়নি। আচ্ছা, আমি যদি এইভাবে দেখাই স্ক্রিনটা, তাহলে কি কোনো সমস্যা হচ্ছে? যেহেতু চেঞ্জ হচ্ছে না বারবার।
আপু আপু স্ক্রিন কিন্তু ফুল নাই, স্ক্রিন করাই আছে, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি। আপু নিচে যে কমেন্টস এর পাশের যে চারটা আইকন, ওই লাস্ট আইকনটাতে ক্লিক করলে মনে হয় ফুল স্ক্রিন হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম জান্নাত আপু। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হচ্ছে স্ক্রিনটা বড় করলে নাকি এই প্রবলেমটা হয় না, মনে হয় বলছিল আর কি। ফুল স্ক্রিন করে না। ফুল স্ক্রিন তো করেছি এখন। আপু আমরা ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের কাছে কিন্তু স্ক্রিনটা এমনি আছে। হ্যাঁ, এই যে কমেন্টের পাশে ওই আইকনটাতে ক্লিক করলে ম্যাম ফুল হবে। এখানে আপনার কার্সারটা যে কোথায়, এই যে কমেন্টস লেখা না, তার পাশে 1 2 3 4 চারটা আইকন, 4 নাম্বার আইকনটা। হ্যাঁ, নিচে 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 ডান সাইডে। জি। একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, যার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। আপু এখন আবার ব্যাক করুন। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে ফুল স্ক্রিন? অথচ আচ্ছা আমার শোনো, এই জি, শোনো, যেভাবে আছে এইভাবে কন্টিনিউ করো, তোমার এখানে এটা হবে না। আমার ল্যাপটপ প্রবলেম ছিল, এটা হচ্ছে ডিনার ল্যাপটপ শুধুমাত্র এই প্রবলেমটা হয় না, আমারও সেম প্রবলেম। সো আমার মনে হয় সবাই বুঝতে পারি। আমরা যারা হচ্ছে এখন দেখতেছি, সবাই একটু কষ্ট করে একটা কাজ করলে ভালো হয়। সেটা হচ্ছে যে আমাদের যে স্লাইড যেখানে দেখা যাচ্ছে তার নিচে মমিন ভাই, তুই শুনতে পাচ্ছিলেন না? আচ্ছা, আমাকে মিউট করে কিন্তু শোনা যাবে না। আমি যেরকম বলতে চাচ্ছিলাম যে আপনারা যারা দেখতেছেন, তো এখানে হচ্ছে টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছে, যে এইটা ওই ল্যাপটপের প্রবলেম, যে কারণে এটা ফুল স্লাইড শো মোড দিলে এটা চেঞ্জ হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেভাবে অবস্থা আছে এই অবস্থা চেঞ্জ হচ্ছে, এই অবস্থায় যে নিয়ে ট্রেনিং নিচ্ছেন আপনি এভাবে ট্রেনিং চেঞ্জ করুন। আর আমরা যারা দেখতেছি তারা হচ্ছে আমাদের সামনে একটা দেখেন, ওই স্লাইডের নিচে ডান দিকে একটা প্লাস টাইপ একটা বক্স টাইপ আইকন আছে, সাদা আইকন। এটা একটু এখন চাপ ফুল দিলে স্ক্রিন আছে। আপনার স্ক্রিনটা বড় হয়ে যাবে।
এখন ফুল স্ক্রিন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপু এখন ঠিক হয়েছে, এখন দেখা যাচ্ছে ফুল স্ক্রিন। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টার পরে এখন ফুল স্ক্রিন হয়েছে। মাঝখানে টেকনিক্যাল ত্রুটির কারণে সবার কাছে ক্ষমা প্রার্থী। তাহলে আমরা শুরু করি। কিছু মনে না করলে আগের স্লাইড গুলো যদি আবার একটু শো করতেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি কথা বলতেছি ফারজানা, স্লাইড চেঞ্জ করো তো দেখি। এখন হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আমার মনে হয় এখন কোনো প্রবলেম নেই, সলভ হয়ে গেছে। আচ্ছা, আগের গুলো একটু রিকভারি করে জাস্ট স্লাইড দেখে তারপরে যেখানে ছিল ওইখানে চলে যাও। আর আসলে আমি এতক্ষণ পর্যন্ত যে স্লাইড গুলো শো করেছি সেগুলোতে আপনাদের মানে কথা শোনাটাই ইম্পর্টেন্ট ছিল, দেখার তেমন কিছু নাই। তারপর আরেকবার একটু রিক্যাপ করে যাই। সয়েল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সোলারাইজেশন করি, সূর্যালোকে, প্রখর সূর্যালোকে আমরা জমিটা রেখে দেই যেন হচ্ছে সয়েল ট্রিটমেন্ট হয়ে যায়। এছাড়াও রাসায়নিকের মাধ্যমে আমরা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি বিভিন্ন রাসায়নিক পদার্থ মিক্স করে আমরা মাটি শোধন করতে পারি। এছাড়াও যে বায়ো ফার্টিলাইজার গুলো আছে ট্রাইকোডার্মা সমৃদ্ধ, এগুলো দিয়েও আমরা মাটি শোধন করতে পারি জৈব পদ্ধতিতে। এখানে বিভিন্ন ধাপগুলো দেওয়া আছে। দেখুন, এই যে আমি যে কথাগুলো এতক্ষণ বলেছি, যারা শুনেছেন মনোযোগ দিয়ে তারা কিন্তু বুঝতে পারছেন। এই যে ট্রাইকোডার্মা, এখানে পরিমাণটা কেমন হবে, 400 থেকে 500 গ্রাম গোবর সারের সাথে মিশিয়ে আমরা শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করব সোলারাইজেশনের মাধ্যমে। এছাড়াও জমির অবশিষ্টাংশ এগুলো পুড়িয়ে, এছাড়াও পলিথিন দিয়ে ঢেকে যদি আমরা জমির তাপমাত্রা বৃদ্ধি করি সেক্ষেত্রেও মাটি শোধন হবে। এছাড়াও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, স্টেবল ব্লিচিং পাউডার দিয়ে 2.5 থেকে 3 কেজি বিঘা প্রতি পরিমাণটা ফর্মালডিহাইড, পাশাপাশি হচ্ছে ডলোথুন, এটা আমরা 2 থেকে 3 বছর বা 3 থেকে 4 বছর এরকম পরবর্তী করে আমরা ডলোথুনটা প্রয়োগ করব জমিতে পিএইচ ব্যালেন্স হওয়ার জন্য। আর পাশাপাশি হচ্ছে রাসায়নিক ছত্রাকনাশক অথবা হচ্ছে কীটনাশক, এগুলো আমরা যেমন হচ্ছে ক্লোরেন্টানিলিকোল গ্রুপের, কার্বোফুরান গ্রুপের যে কীটনাশকগুলো আছে, নেমাটিসাইড, কৃমি দমনে এগুলো ব্যবহার করা হয়। পাশাপাশি ছত্রাকনাশকের কথা বলা আছে ম্যানকোজেব, কার্বেন্ডাজিম, এই গ্রুপের ছত্রাকনাশক আমরা মাটির সাথে মিশিয়েও সয়েল ট্রিটমেন্ট করতে পারি। এখানে পোস্টার গুলো দেওয়া আছে, একই কথা, সবগুলোতেই ট্রাইকোডার্মা সমৃদ্ধ উপকারী ছত্রাক আছে। এই উপকারী ছত্রাকটা শুধু যে মাটি শোধনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তা নয়, বীজ শোধনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আমরা পরবর্তীতে এই আলোচনাগুলো দেখব। আচ্ছা, এই যে বীজ শোধন 3টা পদ্ধতি, ভৌত পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি, জৈব পদ্ধতি। এখানে ভৌত পদ্ধতিতে কয়েকটা স্টেপ দেওয়া আছে, তবে সবগুলো স্টেপ আমাদের বাংলাদেশে ফলো করা হয় না। সূর্য তাপ প্রয়োগ, তারপরে হচ্ছে ডুবানো পদ্ধতি, গরম পানি ব্যবহার, শুকনো অবস্থায় তাপ প্রয়োগ, এই কয়েকটা জিনিস ফলো করা হয়। জৈব পদ্ধতি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যারা বীজ শোধন করেছেন তারা অবশ্যই এই যে বায়োডার্মা পাউডার, এটা নাম অনেকেই পরিচিত। পাশাপাশি এই যে বায়োডার্মা পাউডারের পাশাপাশি ট্রাইকস, জি ডার্মা, তারপরে হচ্ছে লাইকোম্যাক্স, ডাইনামিক, রাসেলাইপিএমের, এই সবগুলোতেই হচ্ছে ট্রাইকোডার্মা ব্যবহার করা হয়েছে। এই সবগুলোই হচ্ছে জৈব ছত্রাকনাশক, এইগুলো দিয়ে আপনারা বীজ শোধন করতে পারবেন। আমরা অবশ্যই মানে বলি যে জৈব ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করার কথা। এই সবগুলোতেই এই যে ট্রাইকোডার্মা অণুজীবটা থাকে এবং এই ছত্রাক পাশাপাশি আমাদের যে ক্ষতিকর ছত্রাক আছে সেগুলো তো ধ্বংস করে, পাশাপাশি অন্যান্য যে ক্ষতিকর জীবাণু এবং কৃমি এগুলোও দমন করে। এখানে হচ্ছে পরিমাণটা দেওয়া আছে। আমরা ট্রাইকোডার্মার কথা বলেছি, ইস্পাহানি কোম্পানির বায়োডার্মা পাউডার, ট্রাইকোডার্মা পাউডার, ট্রাইকস, জি ডার্মা আমরা পূর্বে স্লাইডে দেখেছিলাম। তো ট্রাইকোডার্মা পাউডারের পরিমাণটা হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করব, ব্যবহারের পরিমাণটা হচ্ছে 20 থেকে 30 গ্রাম আমরা নিব, তারপরে পানি যোগ করব, যোগ করে আমরা একটা পেস্ট বা লেই তৈরি করব। এরপরে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা পলিথিন পেপার, পলিথিন ব্যাগের ভেতরে যদি আমরা এই মিশ্রণটা, পেস্ট বা লেইটা এর ভেতরে দিয়ে দেই, এরপরে যদি আমরা সিডটা দেই, তারপরে যদি আমরা একসাথে খুব সুন্দর মতো একটা ঝাঁকুনি দেওয়া যেটা বলে আর কি, এটা দেই,
এবং ভালোভাবে মিশ্রিত করি, তাহলে দেখা যাবে যে বীজের গায়ে গায়ে লেগে গেছে এবং বীজ শোধন হয়ে গেছে। এরপর সেই পেস্ট বালেই 1 কেজি বীজ মাখিয়ে শোধন করতে হবে। অথবা যদি সবজির বীজের ক্ষেত্রে আমরা যদি 10 গ্রাম সবজির বীজ হয়, সেক্ষেত্রে 5 গ্রাম ট্রাইকোডার্মা পাউডার বীজের সাথে মিশিয়ে একই রকম ভাবে একটা পেস্ট তৈরি করে আমরা বীজ শোধন করে নিতে পারি। এখন সবসময় পলিথিন ব্যাগ তো হাতের কাছে থাকে না, সেই ক্ষেত্রে আমরা প্লাস্টিকের একটা বক্সও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে পেস্টটা নিলাম, তৈরি করে নিলাম, এরপরে বীজগুলো দিলাম, দিয়ে সুন্দর মতো ঝাঁকিয়ে নিলাম যেন বীজের গায়ে গায়ে লেগে যায়। এবং পরবর্তী কাজটা হচ্ছে বীজের গায়ে যখন লেগে যাবে, তারপরে এইটা আমরা শুকনো জায়গায় রেখে দিব, বাতাসে শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। যখন বীজের গায়ে সুন্দর মতো লেগে যাবে, এর পরবর্তীতে আমরা জমিতে বপন করব। আমরা ভৌত পদ্ধতিতে একটা স্টেপ বলেছিলাম যে বীজ যদি আমরা রোদে রেখে দেই, তখনও কিন্তু সি ট্রিটমেন্ট হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, বীজ যখন আমরা রোদে দেই, প্রখর সূর্যালোকে কখনোই দিব না। কারণ বীজে দেখা যায় যে 8 থেকে 10% ময়েশ্চার কন্টেন্ট থাকে, মানে বীজের ভেতরে যে টিস্যুটা থাকে সেটাতে পানির পরিমাণ এমনিতেই কম থাকে। যদি আমরা প্রখর সূর্যালোকে দেই, তাহলে কিন্তু বীজ আর জার্মিনেট করবে না, ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যখন টেম্পারেচারটা তুলনামূলক কম থাকবে, যেমন 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ 35, তখন আমরা রেখে দিব। এবং কতক্ষণ রাখবো? সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট, এর বেশি না। আর যদি শীতকাল হয়, সেক্ষেত্রে আমরা আরো একটু বেশি সময় রাখতে পারি, দুপুরের রোদে। ধানের বীজ শোধন, ধানের বীজ শোধনে কিন্তু আমরা ট্রাইকোডার্মা পাউডারটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে পরিমাণটা 50 গ্রাম ট্রাইকোডার্মা পাউডার 1 কেজি ধান বীজের সাথে মিক্স করতে হবে। এক্ষেত্রে আমরা পানি নিতে পারি। 1 লিটার পানিতে আমরা 50 গ্রাম ট্রাইকোডার্মা পাউডার মিশিয়ে নিলাম। এরপরে আমরা 1 কেজি ধান দিলাম, দিয়ে সুন্দর মতো ভিজিয়ে, এটা কিন্তু জাগ দেওয়ার পূর্বে করতে হবে। জাগ দেওয়ার পূর্বে ভেজানোর সময় এই সি ট্রিটমেন্টটা করে নিতে হবে। এখন সবার প্রশ্ন থাকতে পারে যে আমরা ভিজিয়ে নিলাম, এর পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা যে আমরা ভেজানোর সময় প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিতে পারি। এরপরে সেখান থেকে তুলে আমরা খুব সুন্দর মতো পানিটা ঝরিয়ে নিব। ঝরিয়ে নিয়ে আমরা ওই যে কাপড়ের পুঁটলি বা কোনো কিছু দিয়ে আমরা খুব সুন্দর মতো রেখে দিব, যেন পানিটা শোষণ করে নেয়। এভাবে আমরা শোধনকৃত বীজ 10 থেকে 15 মিনিট ছায়াতে শুকিয়ে বপন করতে হবে। আমরা পানিটা খুব সুন্দর মতো শুকিয়ে নিলাম, ঝরিয়ে নিলাম। এরপরে আমরা ছায়াতে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এর পরবর্তী স্টেপে আমরা বীজ বপন করতে পারি। আর যারা ধান বীজটা জাগ দিবে, সেক্ষেত্রে আমরা শোধন করার পরে দেখা যাবে যে শোধন করে নিলাম, এরপরে পানি ঝরিয়ে নিলাম, তারপরে আমরা জাগ দিতে পারি। জাগ দেওয়া হয়ে গেলে যখন ধানের বীজ থেকে চারা গজাবে, তখন আমরা জমিতে সিডলিং ট্রান্সপ্লান্টেশন করব। ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন, এখানে বিভিন্ন রাসায়নিক ছত্রাকনাশকের নাম দেওয়া আছে, এগুলোর সাথে আপনারা পরিচিত। প্রোভ্যাক্স, ম্যাভভ্যাক্স, ভিটাফ্লো, অ্যাসাভ্যাক্স। এরপরে এই যে যেমন হাদাক আছে, এখানে আপনারা যদি নেটে সার্চ দেন, ইমিডাক্লোরোপিড 25% প্লাস সিরাম 20%, এই ফর্মুলেশন দিয়ে এই হাদাকটা তৈরি করা হয়েছে। তো এইটাতে কিন্তু একই সাথে ছত্রাকনাশক আছে, কীটনাশক আছে। এটা মানে বেশ ভালো ছত্রাকনাশক হিসেবে। এছাড়াও কার্বোজিন প্লাস সিরাম গ্রুপে যেই ছত্রাকনাশক গুলো আছে, এগুলো দিয়েও আমরা বীজ শোধন করতে পারি। আর কার্বেন্ডাজিন গ্রুপে ছত্রাকনাশক যেগুলো আছে, এনকোজিন, নোইন, গোল্ডাজিন, এগুলোতে আমরা 2.5 থেকে 3 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে তার ভেতরে আমরা 1 কেজি বীজ দিব। বীজ দিয়ে আমরা শোধন করে নেব। আর গতকালের সেশনে আমরা তো ভুট্টা চাষ পদ্ধতি নিয়ে জেনেছি, সেখানে কিন্তু এই ফরটেনজার কথাটা আলোচনা করা হয়েছিল। কতদিন কারো কি মনে আছে? কমেন্ট সেকশনে লিখে ফেলুন তো। যদি আমরা ফরটেনজার দিয়ে সি ট্রিটমেন্ট করি, তাহলে কতদিন পর্যন্ত এই যে ফল আর্মিওয়ার্ম এবং যে কাটুই পোকা, এটার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে? কত একটা ডেইজের কথা বলা হয়েছিল যে বীজ শোধনের সময় যদি আমরা ফরটেনজার দিয়ে বীজ শোধন করতে পারি, পরিমাণটা 2.5 মিলি 1 কেজি ভুট্টা বীজের ক্ষেত্রে, তাহলে
কতদিন পর্যন্ত এই যে কাটুই পোকা এবং ফল আর্মিওয়ার্মের প্রতিরোধক হিসেবে কাজ করবে, এটা কারো মনে আছে কিনা আপনার কমেন্ট সেকশনে লিখে ফেলুন, আমি দেখব। আচ্ছা, এরপরে আছে হচ্ছে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে 1 থেকে 2 ঘন্টা বীজ ভিজিয়ে তারপরে ছায়ায় শুকিয়ে নিয়ে তারপরে আমরা বপন করব। চারা শোধন পদ্ধতি, বীজ শোধন যেমন গুরুত্বপূর্ণ, চারা শোধনও গুরুত্বপূর্ণ। বীজ শোধন করে নিলাম, এরপরে আমরা সিড ট্রেতে চারা গজালাম, সিডলিং হলো। চারা যে এটা হচ্ছে আমরা যে ট্রাইকোডার্মা পাউডার দিয়েও কিন্তু আমরা চারা শোধন করতে পারি। এছাড়াও এই যে কোনো ছত্রাকনাশক এগুলো দিয়েও আমরা এই চারাটা শোধন করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা অনেক সময় কাটিং ব্যবহার করি, সেই কাটিংটাও কিন্তু আমরা এভাবে শোধন করে নিব। এরপরে আমরা হচ্ছে কাজ করব। পরিমাণটা হচ্ছে 1 লিটার পানিতে 10 গ্রাম পাউডার, চারার শিকড় 10 মিনিট চুবিয়ে রাখবো, এরপরে আমরা জমিতে লাগাবো। আর আক্রান্ত গাছের ক্ষেত্রে 1 লিটার পানিতে 3 থেকে 5 গ্রাম পাউডার মিশিয়ে গাছের আক্রান্ত স্থান, বিশেষ করে গাছের গোড়ার দিকের অংশটা যেখানে ছত্রাকের আক্রমণটা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও দেখা যায় যে মাটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর ছত্রাকনাশক থাকে, যেগুলো এই যে ড্যাম্পিং অফ এই রোগের জন্য দায়ী। তো এই রোগটা যেন না হয় তখন আমরা গোড়ায় খুব ভালো মতো হচ্ছে স্প্রে করে নিব। আর এই যে যখন আমরা চারাটা শোধন করে নিচ্ছি, বীজ শোধন করে নিচ্ছি, তখনও আমরা হচ্ছে কিন্তু এটার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে ফেলছি। ট্রাইকোডার্মা দিয়ে বীজ শোধনের উপকারিতা, আমরা কিন্তু এই মাটি শোধন, বীজ শোধন পুরোটা চ্যাপ্টার জুড়েই ট্রাইকোডার্মা নিয়ে অনেক আলোচনা করেছি, কারণ এটা এত দারুণ উপকারী একটা ছত্রাকনাশক। এটা যেমন সাশ্রয়ী তেমন পরিবেশ বান্ধব, এটা যেহেতু জৈব, এটা পাশাপাশি সয়েল ট্রিটমেন্টে সাহায্য করে, সিড ট্রিটমেন্টে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন ধরনের রোগ যেমন এই যে কাণ্ড পচা, এই যে পানের ক্ষেত্রে শিকড় পচা, তারপরে এই যে টমেটো, বেগুন, এই ফসলগুলোর ক্ষেত্রে ঢলে পড়া রোগ দমনে কার্যকর। এছাড়াও আরো একটা ব্যাপার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ফসলের স্বাস্থ্য বৃদ্ধি নিশ্চিত করে ট্রাইকোডার্মা। এখানে কিছু সাবধানতার কথা বলা আছে যে যেহেতু জৈব জিনিসটা, সেক্ষেত্রে আমরা জৈব কিছু দিয়ে বীজ শোধন বা মাটি শোধনের আগে আমরা 5 থেকে 7 দিন পূর্বে কোনো রাসায়নিক ব্যবহার করব না, এবং জৈব ব্যবহারের পরে 5 থেকে 7 দিন পরে কোনো রাসায়নিক ব্যবহার করব না। মানে জৈব পদার্থ ব্যবহারের সময় থেকে আগে 5 থেকে 7 দিন এবং পরে 5 থেকে 7 দিন কোনো রাসায়নিক স্প্রে করা যাবে না, এবং এটা অবশ্যই শেষ বিকেলে স্প্রে করতে হবে। এটারও একটা সায়েন্টিফিক্যাল ব্যাখ্যা আছে, কারণ প্রখর সূর্যালোকে এটার অনেক কার্যকারিতাটা হ্রাস পায়। ট্রাইকোডার্মা দ্বারা শোধিত বীজ রোদ্রে রাখা যাবে না, মাথায় রাখবেন। কিছু লক্ষণীয় বিষয়ের কথা বলা আছে যে বীজ শোধনের ক্ষেত্রে সিড যদি অনেক বেশি ছোট আকৃতির হয়, সেক্ষেত্রে যেমন টমেটো, বেগুন, এগুলোর ক্ষেত্রে আমরা একটা সুতির কাপড়ে পুঁটলি বেঁধে তারপরে আমরা ছত্রাকনাশক মিশিয়ে তার ভেতরে আমরা ভিজিয়ে কিন্তু সিড ট্রিটমেন্ট করতে পারি। আচ্ছা, 20 থেকে 25 দিন। আমি কমেন্টে দেখতে পাচ্ছি মিরাজ হোসেন সুজন, তারপরে আরো অনেকেই প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন। আরিফুল ইসলাম সুমন, অনেকেই লিখেছেন যে 20 থেকে 25 দিন। হ্যাঁ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। রাকিবুল হাসান, যদি আমরা ফরটিনজে দিয়ে বীজ শোধন করি তাহলে কিন্তু 20 থেকে 25 দিন পর্যন্ত কাটুই পোকা এবং যে ফল আর্মিওর এটার আক্রমণের হাত থেকে রক্ষা পাবে। এটা গেল আমাদের ফার্স্ট সেশন। এরপরে সেকেন্ড সেশনে আমরা আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব। ফসলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেপ, সেচ ব্যবস্থাপনা। আচ্ছা, কাইন্ডলি যারা দায়িত্বে আছেন একটু জানান তো, এখন কি স্লাইডটা দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে আপু, কিন্তু হ্যাঁ এখন ফুল স্ক্রিন হয়েছে। ঠিক আছে,
তাহলে আমরা সেকেন্ড স্টেপ শুরু করি। এই পর্যায়ে আমরা আলোচনা করব ফসলের সেচ ব্যবস্থাপনা এবং ফসলের গ্রোথে বৃদ্ধিকালে পুরো এই কাল্টিভেশন ব্যবস্থাপনায় কিছু স্টেজ আছে। এই স্টেজে যদি সেচ না দেওয়া হয় অথবা সেচের পরিমাণ যদি কম হয় অথবা জমিতে যদি রসের পরিমাণ কম হয়, তাহলে দেখা গিয়েছে যে যেই পরিমাণে আমরা আমাদের ফলন পাওয়ার কথা ছিল তার থেকে অনেক ফলন কমে যায়। যেমন ভুট্টার ক্ষেত্রে, ভুট্টার কথা যদি বলি তাহলে এই যে ফ্লাওয়ারিং, ফুল আসার সময়, তারপরে যখন গ্রিন ফিলিং সময়, দানা গঠনের সময়, ফুল আসার সময়, এই সময় যদি সেচের অভাব হয় বা জমিতে পানির পরিমাণ কম হয়, গাছ যদি স্ট্রেসে পড়ে যায়, তখন দেখা গিয়েছে যে 40 থেকে 50% পর্যন্ত ইল্ড লস হয়, ইল্ড কমে যায়। তো তাহলে নিশ্চয়ই এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের কোন স্টেপ গুলোতে কোনোভাবেই জমিতে রসের পরিমাণ কম থাকা যাবে না এবং আমাদের কোন স্টেজে আমরা সেচ প্রয়োগ করব এবং ধানের ক্ষেত্রে আমরা কখন জমিতে সেচ প্রয়োগ করব, কখন জমি থেকে পানি বের করে দিব। এবং পাশাপাশি ধান চাষি যারা আছেন, ধান চাষের ক্ষেত্রে জমিতে কোন স্টেজে কতটুকু পানি থাকতে হবে, কোন স্টেজে পানি বের করে দিতে হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে ক্রিটিক্যাল গ্রোথ ইরিগেশন স্টেজ অফ ক্রপ। মানে এমন একটা স্টেজ যেই সময় যদি এতটা সেন্সিটিভ যে এই সময় যদি রসের অভাব হয় তাহলে ক্রপের গ্রোথ বৃদ্ধি কমে যাবে। এখানে আমরা একটা ধান গাছের কয়েকটা স্টেজ দেখতে পাচ্ছি। এটা হলো ধান গাছের ভেজিটেটিভ স্টেজ। এখানে জার্মিনেশন থেকে টিলারিং, টিলারিং থেকে ভেজিটেটিভ ফেজটা দেখানো হয়েছে যে চার পাতা, তারপরে কুশি বৃদ্ধির পর্যায়ে 26 থেকে 40 দিন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ধানের একটা ধান গাছ যে জার্মিনেশন করা থেকে তার রাইপেনিং পর্যন্ত, হারভেস্টিং পর্যন্ত কয়েকটি স্টেজ রয়েছে, ভেজিটেটিভ, রিপ্রোডাক্টিভ, রাইপেনিং। এটা আমাদের কৃষি ক্লিনিকের একটা পোস্টার। এখানে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে যে যখন আমরা চারা লাগাবো, ধান গাছের চারা, তখন জমিতে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে, মানে 2 থেকে 3 সেন্টিমিটার পরিমাণে পানি রাখতে হবে। এর থেকে যদি আমরা বেশি পানি রাখি তাহলে কি হবে, দেখা যাবে যে আমরা চারাটা লাগাতে অসুবিধা হচ্ছে অথবা চারা ভেসে থাকতেছে, অথবা এর থেকে যদি কম পানি হয় তাহলে দেখা যাবে যে আমরা ঠিক মতো চারা লাগাতে পারছি না। আর চারা যদি আমরা লাগাইও তখন দেখা যাবে যে এটার বৃদ্ধি কমে গিয়েছে, এরকম টাইপের অনেক সমস্যা হতে পারে। তো চারা লাগানোর সময় আমাদের 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে পানি থাকতে হবে। এরপরে চারা লাগানোর পর পরবর্তী 10 দিন 1.5 থেকে 2 ইঞ্চি, তখন যেহেতু এই চারাটা এখানে আস্তে আস্তে বড় হতে থাকবে, বিকশিত হতে থাকবে, যে যখন আমরা চারা তৈরি করি সিড থেকে সিডলিং, তারপরে সিডলিংটা যখন আমরা জমিতে নিয়ে আসি ট্রান্সপ্লান্টিং করি, তখন একটা শকের ভেতরে থাকে কিন্তু, হ্যাঁ, একটা নতুন জায়গায় এসে। তো তখন সেটা রিকভারি করার জন্য কিন্তু এই স্টেজটা অনেক গুরুত্বপূর্ণ। এই সময়ে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে পানি থাকতে হবে। এরপরে 11 দিন থেকে থোর আসা পর্যন্ত সময়টা, এটাকে যে কাইস্থোর আসার সময়টা টিলারিং স্টেজ, তাই না? এই টিলারিং স্টেজে অনেক পরিমাণে কুশি বের হতে থাকে। তো এই সময়টাই আমাদের 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে পানি থাকতে হবে অথবা 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে। এরপরে কাইস্থোর থেকে ফুল আসা পর্যন্ত, ফুল ফোটা পর্যন্ত, ধান গাছের ফুল ফোটা পর্যন্ত 2 থেকে 4 ইঞ্চি পরিমাণে পানি থাকতে হবে। ধান গাছের ক্ষেত্রে এই টিলারিং স্টেজ এবং ফ্লাওয়ারিং স্টেজ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটা স্টেজে কোনোভাবেই পানি কম থাকা যাবে না। ফ্লাওয়ারিং স্টেজে 2 থেকে 4 ইঞ্চি পর্যন্ত, মানে 5 থেকে 10 সেন্টিমিটার, এই সময় এই পরিমাণে পানি থাকতে হবে। এর পাশাপাশি আমরা কখন তাহলে পানি বের করে দিব? অনেক সময় দেখা যায় যে ধান গাছে রোগের আক্রমণ হয়েছে, তখন কিন্তু আমরা দেখা যাবে যে যেমন স্টেম রোটিং যে রোগগুলো আছে, এই রোগের আক্রমণ হয়েছে, তখন কিন্তু আমরা
ধান গাছে পানি বের করে দিয়ে আবার নতুন ছত্রাকনাশক প্রয়োগ করার পরে নতুন পানি ধান গাছে দিতে পারি। এছাড়াও পাশাপাশি অনেক সময় দেখা যায় যে বিপিএইচ এর আক্রমণ হয়, বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয়, তখন আমরা এটা করতে পারি। আবার আপনারা যখন ধানের পোকামাকড় নিয়ে করবেন তখন দেখবেন যে পানিতে কেরোসিন মিশ্রিত করে দিচ্ছে, এটাও কিন্তু একটা মানে উপকারী হিসেবে কাজ করে, পোকামাকড় নাশক হিসেবে কাজ করে। আমরা ফুল ফোটা পর্যন্ত 2 থেকে 4 ইঞ্চি পরিমাণে পানি রাখবো এবং যখন দানা চলে আসবে, দানা শক্ত হতে থাকবে, দানা ক্ষীর হলে অর্থাৎ ধান কাটার 10 থেকে 12 দিন আগ পর্যন্ত তখন আমরা পর্যায়ক্রমে জমি থেকে পানি বের করে দিব। কারণ তখন যদি আমরা জমিতে পানি রাখি তাহলে দেখা যাবে যে ধানের যে দানাটা আছে এটা ম্যাচিওর হতে সময় লাগবে। অথবা যে আমরা যখন হারভেস্ট করি তখন তো আমরা একটা নির্দিষ্ট ময়েশ্চার থাকলে মানে আমরা যখন দা দিয়ে দেখি যে একটা কট করে আওয়াজ হচ্ছে, তারপরে আমরা হারভেস্ট করি, তো এই পানি যদি তখন থাকে তাহলে কিন্তু সমস্যা হবে, ঠিকমতো ম্যাচিওর হবে না। গমের ক্ষেত্রে ক্রিটিক্যাল স্টেজ হচ্ছে 2টা। একটা হচ্ছে যারা এগ্রিকালচার স্টুডেন্ট আছে তারা তো জানে গমের ক্ষেত্রে হচ্ছে ক্রাউন রুট ইনিশিয়েশন, মানে এই যে গম গাছের ক্ষেত্রে শিকড় যেটা আছে এটা বিকশিত হতে থাকে। তো এই সময়টা আর এই যে শীষ বের হওয়ার সময়, এই 2টা সময় হচ্ছে গমের ক্ষেত্রে সব থেকে ক্রিটিক্যাল স্টেজ। এই 2টা স্টেজে কোনোভাবেই জমিতে রসের অভাব হতে দেওয়া যাবে না। তো তাহলে গমের ক্ষেত্রে আমরা কয়টা সেচ প্রয়োগ করব? গমের ক্ষেত্রে আমরা 3টা সেচ প্রয়োগ করব। তার ভিতরে প্রথম 2টা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। গমের প্রথম যে সেচটা এটা হচ্ছে 3 পাতা অবস্থায়, যখন দেখবো যে চারাটা 3 পাতা হয়ে গিয়েছে, যেমন বপনের পর 17 থেকে 21 দিন পর আমরা প্রথম সেচ দিব। এরপরে হচ্ছে গমের শীষ বের হওয়ার সময়, বপনের 55 থেকে 60 দিন সময়ে যখন টিলারিং এর পরে যখন শীষটা বের হতে থাকবে সেই সময়টাই আমরা দ্বিতীয় সেচ দিব। এরপরে হচ্ছে দানা গঠনের সময়, বপনের 75 থেকে 80 দিন বয়সে আমরা তৃতীয় সেচ দিব। নেক্সট আমরা মেইজ নিয়ে আলোচনা করব। এটা নিয়ে কি আলোচনা করা দরকার আছে? এটা নিয়ে কিন্তু গতকালকে আলোচনা করা হয়েছে। আচ্ছা, আপনারা কমেন্ট সেকশনে লিখুন যে গম না, দুঃখিত, ভুট্টার ক্ষেত্রে আমরা কয়টা সেচ প্রয়োগ করি, ভুট্টা চাষের ক্ষেত্রে আমরা কয়টা সেচ প্রয়োগ করি। এটা কিন্তু গতকালকে আপনাদের পড়ানো হয়েছে। আপনার কমেন্ট সেকশনে লিখুন, আমি চেক করব। ভুট্টার ক্ষেত্রে আমরা প্রথম সেচটা দিয়ে থাকি হচ্ছে রবি মৌসুম, যখন আমরা এইভাবে কিন্তু পাতা গুনতে পারি। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি চারার 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা, 5 পাতা। তো যখন এরকম 4 থেকে 6 পাতা হবে রবি মৌসুমের ক্ষেত্রে তখন আমরা 35 থেকে 45 দিনের মধ্যে প্রথম সেচটা দিয়ে দিব। এরপরে যখন পাতা 8 থেকে 12 পাতা হবে তখন আমরা দ্বিতীয় সেচ দিব। আর তৃতীয় সেচ দিব হচ্ছে আমরা ফুল আসার সময় বা মোচা আসার সময়, ফ্লাওয়ারিং স্টেজে, রোপণের 80 থেকে 90 দিনের মধ্যে আমরা তৃতীয় সেচ দিব। এই যে এই ফ্লাওয়ারিং, ফুল আসার সময়টা ভুট্টার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই যে ফুল আসার সময় কিন্তু আমরা একটা সেচ দিয়ে দিব। যদি আমরা না দিই তো তাহলে দেখা যাবে যে এই ফুল থেকে যেই আস্তে আস্তে দানা গঠন হচ্ছে, দানার কোয়ালিটিটা ভালো হবে না, অথবা দানার ভেতরে যে পদার্থটা আছে ইন্টারনাল টিস্যু, সেটা গঠন ভালো হবে না এবং গ্রেন সাইজ কমে যাবে, এরকম অনেক সমস্যা দেখা দিবে। তো এই ফুল আসার সময় আমাদের তৃতীয় সেচ প্রয়োগ করতে হবে। এরপরে যে স্টেজটা দানা গঠনের সময়, গ্রেন ফিলিং, এটাও গুরুত্বপূর্ণ স্টেজ, ক্রিটিক্যাল স্টেজ। ফ্লাওয়ারিং স্টেজ আর গ্রেন ফিলিং মানে ফুল আসার সময় আর দানা গঠনের সময়, এই 2টা হচ্ছে ভুট্টার ক্ষেত্রে ক্রিটিক্যাল স্টেজ। এই 2টা সময়ে কখনোই সেচের কমতি রাখা যাবে না। অবশ্য আরো একটা ব্যাপার গতকালকে কিন্তু আপনারা আলোচনা করা হয়েছে যে এটা তো মোটামুটি ধরে নেওয়া হয়, কিন্তু যদি আগেই বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে কিন্তু তখন আর সেচ প্রয়োগের প্রয়োজন হবে না। কারণ আমরা যদি অতিরিক্ত সেচ প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়ে গেছে, বা অনেক বেশি সেচ প্রয়োগ করার কারণে দেখা যাবে যে অনেক বেশি যদি মাটিতে অনেক বেশি ময়েশ্চার থাকে, পানি থাকে, তাহলে দেখা যাবে যে গোড়া পচে যাওয়ার মতো রোগগুলো দেখা দিয়েছে।
দানা গঠনের সময়টা হচ্ছে 95 থেকে 115 দিন। এরপরে হচ্ছে সরিষা, মাস্টার্ড। মাস্টার্ডের ক্ষেত্রে ক্রিটিক্যাল স্টেজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফুল আসার সময়, আর আরেকটা হচ্ছে মাস্টার্ডের যে সিলিকো ফরমেশন, পড ফরমেশন হয় ভেতরে, যে সরিষাটা দানা গঠন হতে থাকে। এই দুইটা সময় হচ্ছে সরিষার ক্রিটিক্যাল স্টেজ। এই দুইটা সময়ে সেচ দিতে হবে। তো টাইমটা এখানে দেওয়া আছে যে 30 দিন। আমরা সরিষা বীজ বপনের 30 দিন মানে ফুল আসার সময় আমরা প্রথম সেচ দিব, এবং দ্বিতীয় সেচ দিব হচ্ছে সুতি গঠনের সময়, বপনের প্রায় 60 থেকে 65 দিন। এরপরে হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখীর ক্ষেত্রেও একই রকম, আমরা জানি এই যে ফুল, তারপরে হচ্ছে এই যে বার্ড ফরমেশন, এরপরে এখান থেকে আস্তে আস্তে দেখা যাবে যে বীজ হতে থাকবে। এই যে আমরা যে এই ছবিটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব সুন্দর মতো সিড ফরমেশন, বীজ হয়ে গিয়েছে, দানা গঠন হয়ে গেছে। তো এই কয়েকটা স্টেজ হচ্ছে ক্রিটিক্যাল স্টেজ। প্রথম ফুল আসার সময়টা হচ্ছে 25 থেকে 30 দিন পর ফুল আসার সময়। দ্বিতীয়টা হচ্ছে বপনের 50 দিন পর, মানে যখন এই পুষ্প স্তবকটা মানে এই বার্ডটা স্টেজটা তৈরি হবে তখন। এবং তৃতীয় হচ্ছে যখন বীজ পুষ্ট হতে থাকবে সেই সময়, মানে হলো গ্রিন ফরমেশন। যখন বীজটা পুষ্ট হতে থাকবে, বড় হতে থাকবে, সেই সময়টা হচ্ছে বীজ বপনের 70 দিন পর। এই সময় হচ্ছে আমরা তৃতীয় সেচ দিব। বেগুন টমেটোর ক্ষেত্রে আমরা এই নিচের লাইনটা একটু লক্ষ্য করি। এটা ফুল ও ফল গঠন টমেটোর গুরুত্বপূর্ণ পর্যায়ে। ফ্লাওয়ারিং এবং ফ্রুট এই দুইটা সময়ে হচ্ছে পানির ঘাটতি হতে দেওয়া যাবে না। এছাড়াও এমনি নরমালি টমেটো, বেগুন, মরিচ এই ফসলগুলো চাষাবাদের সময় দেখা যায় যে যখন আমরা জমিতে জো অবস্থায় থাকে, ঝুরঝুরা অবস্থায় থাকে, তখন আমরা এগুলো হচ্ছে জমিতে বপন করি, বেগুন গাছ লাগাই, চারাটা লাগাই। এরপরে হচ্ছে যখন 10 থেকে 12 দিন হয়ে যায়, মোটামুটি গাছটা চারা চারা তৈরি হয়ে গেছে, গাছটা একটু বড় হচ্ছে, সেই সময় থেকে আমরা পর্যায়ক্রমে যখন প্রয়োজন তখনই আমরা সেচ দিব। এবং লক্ষ্য রাখতে হবে এই বেগুন, টমেটো, মরিচ গাছের ক্ষেত্রে এরা এই ফসলগুলো জলাবদ্ধতা সহ্য করতে পারে না। এবং পাশাপাশি আরেকটা হচ্ছে মাসকলাই, এরা কিন্তু জলাবদ্ধতা সহ্য করতে পারে না। তো এদের ক্ষেত্রে হচ্ছে যখন প্রয়োজন হবে তখন আমরা সেচ দিব। আর নরমালি হচ্ছে যখন আমরা সার প্রয়োগ করি, সার প্রয়োগের পরে আমরা জমিতে সেচ দিই। এখানে একটা টাইম ডিউরেশন দেওয়া আছে, দেখুন যে গ্রীষ্মকালের ক্ষেত্রে গরমকালে আমরা হচ্ছে 5 থেকে 6 দিন ব্যবধানে, তারপরে রবিতে হচ্ছে 10 থেকে 12 দিন, এবং খরিফের ক্ষেত্রে হচ্ছে 7 থেকে 8 দিন ব্যবধানে সাধারণত সেচ দেওয়া হয়। তবে আপনার জমির কন্ডিশন বুঝে যখন প্রয়োজন হবে তখন আমরা সেচ দিব। এখানে আমরা এই যে টমেটোর ফুল, বেগুনের ফুল, মরিচের ফুল দেখতে পাচ্ছি। এই ফ্লাওয়ারিং স্টেজে কোনোভাবেই পানির ঘাটতি হওয়া যাবে না। এই সময়টায় কোনোভাবেই মাটি খটখটা শুকনা থাকা যাবে না। এই সময় মাটিতে জো থাকতে হবে, রস থাকতে হবে। আলুর ক্ষেত্রে কিন্তু আমরা একটা রোগ দেখতে পাই, তাই না? স্ক্যাব। এই স্ক্যাব রোগ বা দাদ রোগ, আলুর দাদ রোগ বলে। তো এইটার কারণে কিন্তু আলুর মার্কেট ভ্যালু কমে যায়। নরমালি কিন্তু আলুর গুণগত মান এগুলো কমে না, কিন্তু এইটা কমে যায়। তো এই রোগটা হওয়ার একটা কারণ হচ্ছে যদি আমরা 65 দিনের পরে কোনোভাবেই সেচ দেওয়া যাবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আলু চাষের ক্ষেত্রে 65 দিনে। স্লাইডগুলো একটু সময় নিয়ে মুভ করেন, তাড়াতাড়ি মুভ করলে তো হ্যাঁ, অবশ্যই আপনাদের দেখানো হবে। 65 দিনের পরে সেচ দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। আলু চাষের ক্ষেত্রে ক্রিটিক্যাল স্টেজ হচ্ছে 3টা। একটা হচ্ছে যখন স্টোলন বের হয়, আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি এই যে স্টোলন বের হয়েছে এরকম লম্বা সাদা, যখন বের হবে এই সময় পানির ঘাটতি থাকা যাবে না। এরপরে হচ্ছে যখন এইরকম টিউবার বা শুটি বের হতে শুরু করেছে, ছোট ছোট আলু, তখন হচ্ছে পানির ঘাটতি থাকা যাবে না। এবং পরবর্তীতে এইটা যখন এই টিউবারটা যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন পানির ঘাটতি হওয়া যাবে না। এক্ষেত্রে আলু সেচের ক্ষেত্রে দেখা যায় যে
সুন্দর নালা করে আমরা শাড়ি করা হয়। শাড়িতে হচ্ছে নালা করা হয় এবং নালার মাধ্যমে আমরা একটা সেচ দিয়ে দিই। এটার মাধ্যমে আলুতে সাধারণত সেচ প্রয়োগ করা হয়। তো আলুতে বীজ আলু বপনের 20 থেকে 25 দিনের মধ্যে তখন আমরা 20 থেকে 25 দিনের মধ্যে আমরা প্রথম সেচ দিব। বীজ আলু বপনের 20 থেকে 25 দিনের মধ্যে আমরা প্রথম সেচ দিব। এরপরে দ্বিতীয় সেচটা দিব বীজ আলু বপনের 40 থেকে 45 দিনের মধ্যে, এবং তৃতীয় সেচটা হচ্ছে 60 থেকে 65 দিন। তাহলে আমরা কি এটা আর ভুলবো? আলুর ক্ষেত্রে দেখেন, এরকম যখন স্থলন বের হবে তখন দিতে হবে, যখন এই সুতি বের হবে ছোট আকৃতি থাকবে তখন, এবং যখন আস্তে আস্তে বড় হতে থাকবে প্রায় 60 থেকে 65 দিন, 65 দিনের কিন্তু পরে না, 65 দিনের আগে, এর মাঝখানে আমরা তৃতীয় সেচটা দিব। আর এই 65 দিনের পরে আর কোনো সেচ দেওয়া যাবে না। তখন যদি আমরা সেটাই, তাহলে দেখা যাবে যে এই দাঁত রোগ বা স্ক্যাব রোগের সম্ভাবনাটা বেশি থাকে। এখানে এই যে সেচ প্রয়োগ পদ্ধতিটা দেখানো হয়েছে, নালার মাধ্যমে পানি দেওয়া হচ্ছে সেচ পাম্পের সাহায্যে। এখানে একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি আলুর জীবন চক্র। জার্মিনেশন হচ্ছে 15 থেকে 20 দিন, তারপরে তার ভেজিটেটিভ গ্রোথ 15 থেকে 20 দিন, এরপরে হচ্ছে টিউবার ফর্মেশন 15 থেকে 20 দিন। মানে এটা ডিউরেশনটা দেখানো হয়েছে যে এই 15 থেকে 20 দিনের ভেতরে জার্মিনেশন হয়, এবং তার পরবর্তী 15 থেকে 20 দিনে ভেজিটেটিভ গ্রোথ হয়, এবং তার পরবর্তী 15 থেকে 20 দিনে টিউবার ফর্মেশন শুরু হয়। এরপরে হচ্ছে টিউবার ফর্মেশনের পরে টিউবার ফিলিং পিরিয়ড, এরপরে হলো রাইপেনিং পিরিয়ড। এই গেল হচ্ছে আলুর জীবনচক্র। পেঁয়াজের ক্ষেত্রে আমরা কখন সেচ প্রয়োগ করব, কখন করব না, এটা অনেক গুরুত্বপূর্ণ। পেঁয়াজ চাষ নিয়ে আমাদের সামনে পড়াশোনা আছে, আমরা আপাতত সেচটা ভালোভাবে জেনে রাখি। আপনাদের যেদিন পেঁয়াজ চাষ নিয়ে আলোচনা করা হবে সেদিন কিন্তু এটা জিজ্ঞেস করা হবে, ভালো করে মনে রাখুন যে পেঁয়াজের ক্ষেত্রে 4টা স্টেজ রয়েছে। দৈহিক বৃদ্ধি পর্যায় মানে ভেজিটেটিভ স্টেজ, পুষ্প বের হওয়ার সময়, এরপরে হচ্ছে ফুল ফোটার সময়, একটা ফ্লাওয়ারিং স্টেজ, আর একটা হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজের পরবর্তী সময়, এবং পরবর্তী 4 নাম্বার যে ধাপটা বীজের দানা গঠনের সময়। প্রত্যেক ধাপে বীজের দানা গঠনের সময় প্রত্যেক ধাপে একটি করে মোট 4টি সেচ প্রয়োগ করতে হবে। উক্ত 4টি ধাপে সেচ প্রদান করলে হেক্টর প্রতি পেঁয়াজের ফলন 900 থেকে 1000 কেজি পাওয়া সম্ভব। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ, যদি আমরা এই বীজের দানা গঠনের সময় এই সেচটা যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখা যাবে পেঁয়াজের ফলন 900 থেকে 1000 কেজি পর্যন্ত পাওয়া সম্ভব, যা স্বাভাবিক ফলনের প্রায় 3 থেকে 4 গুণ। একটি সেচের ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজের ফুল ফোটার সময় সেচ প্রয়োগ করতে হবে, কারণ পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য সেচ প্রদানের ক্ষেত্রে ক্রিটিক্যাল পিরিয়ড হলো পেঁয়াজের ফুল ফোটার সময়। এই সময় ফসল সেচবিহীন রাখা যাবে না। তাহলে ফুল ফোটার দৈহিক বৃদ্ধি পর্যায়ে একটা সেচ, ফুল ফোটার সময় একটা, ফুল ফোটার পরে, এরপরে হচ্ছে দানা গঠনের সময়। এই 4টা স্টেজে আমরা সেচ প্রদান করব, তবে সব থেকে বেশি ক্রিটিক্যাল স্টেজ হচ্ছে পেঁয়াজের ফুল ফোটার সময়। এই পেঁয়াজের ফুল ফোটার সময় অবশ্যই সেচ প্রয়োগ করতে হবে। এই সময় কোনোভাবেই জমিতে রসের কমতি হতে দেওয়া যাবে না। এখানে আমরা স্টেজ গুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। দৈহিক বৃদ্ধি পর্যায়, প্রথম সেচ, তারপরে হচ্ছে এই যে পুষ্প বের হওয়ার সময়, এখনো কিন্তু ফুল ফোটে নাই, ফুল ফোটার আগে পুষ্প বের হওয়ার সময়, আর তৃতীয় হচ্ছে ফুল ফোটার সময় যখন সুন্দরভাবে ফুল ফুটে গিয়েছে, এবং চতুর্থ হচ্ছে বীজের দানা গঠনের সময়। আচ্ছা, আমি আপনাদের যে প্রশ্নটা করেছিলাম যে
ভুট্টা চাষের ক্ষেত্রে কয়টি সেচ প্রয়োগ করতে হবে? অনেকেই উত্তর দিয়েছেন, মিরাজ হোসেন, আকরাম আলী, অনেকেই প্রশ্ন করেছেন। আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। হ্যাঁ, ভুট্টার ক্ষেত্রে 4টি সেচ দেওয়া হয়। আমাদের সেশনটা এই পর্যন্তই ছিল, যে মাটি শোধন, বীজ শোধন, পাশাপাশি চারা শোধন এবং ফসলের যে গুরুত্বপূর্ণ স্টেজ রয়েছে, যে সময় সেচ দিতে হবে এবং কোন কোন স্টেজে আমরা সেচ প্রয়োগ করব, সেই গুরুত্বপূর্ণ ফসলগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা এক এক করে সবাইকে সুযোগ দিব। আমি দেখতে পাচ্ছি অনেকেই হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, রুবেল হোসেন, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। রুবেল হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? কি ব্যাপার? শাহনাজ, আচ্ছা আপনারা কমেন্টে লিখুন তো, আপনারা কি আনমিউট করতে পারছেন না? ও আচ্ছা, বন্ধ রাখা হয়েছে। ঠিক ঠিক হয়েছে। আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম রুবেল হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি আপনার প্রশ্নটি বলুন। আরো অনেকেই হ্যান্ড রেজ করেছেন, তাদেরকে আমরা সুযোগ দিব। আচ্ছা, রুবেল হোসেন হয়তো উপস্থিত নেই। সোহাগ মাগুরা থেকে আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার প্রশ্নটি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন যে যখন স্ক্রিন দেখা যাচ্ছিল না তখন আর কি ওই বিষয়ে হ্যান্ড রেজ করেছিলাম, এখন আপাতত নেই। কিন্তু এখন একটা যেহেতু সুযোগ দিচ্ছেন, একটা জিনিস জেনে নি, সেটা হচ্ছে যে আজকে তো আমাদের ক্লাস হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি। তো ইনশাল্লাহ মনে হয় আগামী সোমবার হচ্ছে ঈদ। তো সেই ক্ষেত্রে ক্লাস কি বৃহস্পতি, শুক্র, শনি হবে কি না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই হবে। ঈদ তো আর বৃহস্পতিবারে না, বৃহস্পতি, শুক্র, শনি পরবর্তী সপ্তাহে আপনাদের ঠিক একই রকম ভাবে এভাবে আপনাদের ট্রেনিং সেশন গুলো কন্টিনিউ থাকবে। আচ্ছা, আর দয়া করে যাদের প্রশ্ন নেই তারা যদি একটু আপনারা হ্যান্ড গুলো লোয়ার করে ফেলেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা অনেকে সুযোগ দিতে পারি। আচ্ছা, মিরাজ হোসেন সুজন। জি, সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার দুটি প্রশ্ন ছিল। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যালো শুনতে পাচ্ছেন কি? জি, শুনতে পাচ্ছি। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে ধান রোপণ করার পর 10 থেকে 11 দিন পরে আমরা যে পানি রাখবো, অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি পানি ধরে রাখবো 11 দিন থেকে থোর পর্যন্ত, আপনি এটা বলছেন। সেক্ষেত্রে আমরা যদি AWD পদ্ধতিতে আমরা চাষাবাদ করি বা রোপণ করি, সেক্ষেত্রে AWD তো ভেজানো এবং শুকানো যে পদ্ধতি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের 11 থেকে যে থোর পর্যন্ত পানি রাখার কথা, সেক্ষেত্রে আমরা AWD তে আমরা মানে রাখতে পারতেছি না, অর্থাৎ একবার ভিজানো লাগতেছে এবং শুকানো লাগতেছে। সেক্ষেত্রে মানে আমাদের ফলনে কোনো প্রভাব পড়বে কিনা? দেখুন, AWD যে আপনার পদ্ধতির কথাটা বললেন, যে অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং, হ্যাঁ, এটা কিন্তু অনেক আধুনিক একটা পদ্ধতি। তো এই পদ্ধতিতে এটাই মেনটেন করা হয় যে যখন গাছের প্রয়োজন পানি তখন রেখে দেওয়া হবে, যখন প্রয়োজন নাই তখন শুকিয়ে নেওয়া হবে। তো সেক্ষেত্রে এই পদ্ধতিতে যদি এরকম থাকে যে এই স্টেজে হচ্ছে পানির লেভেলটা কম রাখা হবে,
হ্যাঁ, AWD এই স্টেজে কিন্তু একটা বাঁশের একটা ব্যবহার করা হয়। এখানে কিন্তু 10 সেন্টিমিটার আর 15 সেন্টিমিটার একটা মেইনটেইন করা হয়, যে 15 সেন্টিমিটার গাছের রুটটা যতটুকু পর্যন্ত নিচে যায় ততটুকু পর্যন্ত আর কি গভীরে রাখা হয়, এবং বাকি 10 সেন্টিমিটার উপরে রাখা হয়। তো এখানে আমরা পানি লেভেলটা চেক করে নিব আর কি, যে যদি হচ্ছে কম থাকে তখন আমরা পানি দিব, আর যদি বেশি থাকে তখন আমরা বের করে নিব। তবে এই যে ক্লিনিক্যাল ইনিশিয়েশন, এই সময় এটা কিন্তু একটা আইডিয়াল একটা প্রসেস। হ্যাঁ, যে এই সময় 1 ইঞ্চি পরিমাণে জমিতে পানি রাখতে হবে। তো একেবারে শুকিয়ে রাখার তো কথা বলা হয় নাই। জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে পেঁয়াজে আমাদের মোট 4টে সেচ দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এই পেঁয়াজ তো আমাদের বাংলাদেশে প্রধানত 2 ভাবে আর কি রোপণ করা হয়। একটা হচ্ছে দানার পেঁয়াজ আর একটা হচ্ছে হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ বলতে বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা পেঁয়াজের যে দানা, এটা এক জায়গা যে বীজ বুঝতে তলা পেরেছি। থেকে একটা বীজ হ্যাঁ হ্যাঁ বীজ তৈরির জন্য করে, আর একটা হচ্ছে মানে জাস্ট পেঁয়াজ খাওয়ার জন্য আর কি। জি জি জি, সেক্ষেত্রে এটা মানে 4টি সেচ কি আমরা দানার পেঁয়াজে দেব নাকি হালি পেঁয়াজে দেব? এখন যদি আপনার সিড ফরমেশন না করা লাগে, তাহলে আপনি পরবর্তী স্টেজে কেন যাবেন? তার আগেই তো পেঁয়াজ সংগ্রহ করে গাছ তো কেটেই ফেলা হয়, তো পরবর্তী চতুর্থ ধাপে যাওয়ার তো প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমাদের কি 3টে সেচ দিলেই হবে হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে 3টা সেচ দিবেন। আর এক্ষেত্রে পেঁয়াজের ক্ষেত্রে বলা হয়েছিল কিন্তু ফ্লাওয়ারিং স্টেজ, মানে ফুল আসার সময়, এটা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই স্টেজটা যেন সেচবিহীন অবস্থায় না থাকে, এটা লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ চাষি যারা আছে। আচ্ছা, নেক্সট তাছাড়া হচ্ছে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মইনুল হাসান, আপনি আপনার প্রশ্নটি করুন। মইনুল হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনি শুনতে পাচ্ছেন না। এরপরে হচ্ছে নাজমুল হাসান মাহিদ, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, তো আমি হচ্ছে এই কৃষিকাজে একেবারেই নতুন, জিরো এক্সপিরিয়েন্স নিয়ে এটা শুরু করা, যার কারণে আমার কোশ্চেন গুলো হয়তো অবান্তর মনে হতে পারে, তো এটার জন্য আগে ক্ষমা প্রার্থী। আমার মেইন কোশ্চেনটা ছিল যে মানে নর্মালি আপনার সেচ যখন দিই, মানে সার দেওয়ার পরে সেচটা আসলে কতদিন পর দিলে ভালো হয় বা কি প্রসেসটা, এটা সার দেওয়ার পরেই সেচ দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ সার যখন আমরা দেই তখন কিন্তু সেটা কঠিন অবস্থায় থাকে, তাই না? তো এটা যেন গাছের গ্রহণ উপযোগী হয়, আর মাটি যদি একেবারে খটখটা শুকনো অবস্থায় থাকে, জো না থাকে, তাহলে কিন্তু গাছ সেই সারটা গ্রহণ করতে পারে না। ঠিক এক্স্যাক্টলি গাছ যেন সারটা গ্রহণ করতে পারে, এই জন্যই আমরা সার দেওয়ার পরে সেচ দিয়ে থাকি। তবে আপনার জমিতে যদি সেচ দেওয়া থাকে, জমির মাটি যদি ভেজা থাকে, তাহলে তো আর সেচ দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি সার দিলেন, তারপরে অপেক্ষা করলেন। আচ্ছা, সেক্ষেত্রে ধরেন যদি আমার আগে দেয়া না থাকে, সেচ দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমি আজকে যদি সার দিই, তো ওই ক্ষেত্রে আমি কালকে বা পরশু এরকম ডিস্টেন্সে কাল পরশু না, আপনি সার দিবেন তারপরে সেচ দিবেন। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে মানে মানে আমি আর কি পেঁপের চাষ করি আপাতত, ওইটাতে লাস্ট যেবার আমি সেচ দিয়েছিলাম, মানে সার দেওয়ার পরের দিন সেচ দিয়েছিলাম, যার কারণে দেখা গেছে অনেকগুলো গাছে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছিল, গাছগুলো ঢলে পড়তেছিল, প্লাস হলুদ হয়ে আচ্ছা, যাচ্ছে। এই জন্য কিন্তু গাছ ঢলে পড়ে না। আপনি যেটা বললেন, এটা কিন্তু পেঁপে গাছের হলুদ হওয়ার পেছনে এটার কোনো হাত নেই। আপনি যদি সার দেওয়ার পরে সেচ না দেন, তাহলে হচ্ছে গাছ সেই খাদ্যটা গ্রহণ করতে পারবে না, এটা সমস্যা। আর দেখা যাবে যে যদি গাছ পানি ঠিক মতো না পায়, তাহলে তার বৃদ্ধি কমে যাবে। হ্যাঁ, আর পাতা হলুদ হওয়া বলতে যদি খাদ্য ঘাটতি হয়, তাহলে তো সেটা সময় লাগবে একটু পাতা হলুদ হতে। 1-2 দিনের ভেতরে তো হলুদ হবে না। এটা হতে পারে অন্য কোনো রোগের কারণে। তবে আপনি চেষ্টা করবেন, সেচের ক্ষেত্রে তো আমরা প্লাবন সেচ দিব না, যে একেবারে জমিতে পুরো ঢল বন্যা নেমে যাবে, এরকম তো না। যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা কোশ্চেন ছিল যে সেচের
প্রয়োজন আছে কিনা এটা জানার জন্য দেখা যায় বাজারে অনেক ধরনের মেশিন পাওয়া যায়, যেমন ময়েশ্চার বা পিএইচ লেভেল ঠিক আছে টেস্ট কিনা করার এগুলো। জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আপনি এটা যারা চাষাবাদ শুরু করবে বা যারা উদ্যোক্তা হতে চায় তাদের আমাদের তো লক্ষ্যই থাকে এটা যেন আমরা লাভবান হই। তো যদি আমাদের কস্টটাই বেশি হয়ে যায় তাহলে আমাদের বেনিফিটটা তো কম হবে। তো সেই ক্ষেত্রে আমরা এমনি নর্মালি যখন আমরা চাষাবাদ শুরু করব তখন আমরা জমির পিএইচটা মেপে নিতে পারি। ইভেন মেইনলি যারা সয়েল নিয়ে কাজ করে, সয়েল গবেষণাগার আছে বাংলাদেশে, ভ্রাম্যমাণ সয়েল গবেষণাগারও আছে, বিভিন্ন উপজেলাতে যাই, সেখানে আপনি আপনার সয়েলের স্যাম্পলটা পাঠিয়ে টেস্ট করে নিতে পারেন যে আপনার সয়েলে কোনো নিউট্রিয়েন্টের অভাব আছে কিনা। স্পেশালি আমরা তো এখন খোলপোষ কৃষি থেকে বের হয়ে এসে বাণিজ্যিক কৃষিতে চলে এসেছি। তো এখানে তো লস মানে হিউজ লস। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা যদি সয়েলের স্যাম্পল পাঠিয়ে সয়েলের প্রোফাইলটা চেক করে নিই যে পিএইচ কেমন আছে, নিউট্রিয়েন্টের কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা, তাহলে আমাদের জন্য তো অবশ্যই বেটার হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শামীম মাহবুব, আপনি হ্যান্ড রেজ করেছেন, দ্রুত প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটা কোশ্চেন ছিল যে আপনি যখন বলেছিলেন যে ছত্রাকনাশক আর কীটনাশক দুইটার মিক্সচার একটা ইয়ের কথা বলেছিলেন, ওটা যদি একটু আরেকবার নাম বলে দেন। আচ্ছা, ওইটার নাম হচ্ছে হাদাক, ইনতেফা কোম্পানির হাদাক। এটা হচ্ছে WP 45 WP ফর্মুলেশনে। এই হাদাকের ভেতরে ইমিডাক্লোপিড আছে 25% এবং সিরাম আছে 20%। নর্মালি আমরা কার্বোজিন প্লাস সিরাম গ্রুপে যে ছত্রাকনাশকগুলো আছে এগুলোই হিউজ পরিমাণে ব্যবহার করা হয়। তবে এখন এই হাদাকটা বেশ প্রচলিত, কারণ এখানে একই সাথে ছত্রাকনাশক কীটনাশক দুটোই আছে। আরো একটা ইনফরমেশন আপনাদের আমি দিয়ে রাখি, এই যে বিভিন্ন সময় আমি বলতেছি যে সবজির বীজ যদি 10 গ্রাম হয় সেক্ষেত্রে হচ্ছে 5 গ্রাম, বা এই যে শোধনের ক্ষেত্রে 2.5 থেকে 3 গ্রাম কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক 1 লিটার পানিতে মিক্স করে। তো অনেকের এরকম প্রশ্ন থাকতে পারে যে এই যে গ্রাম, এটা আমরা কি দিয়ে মাপবো? এটা মাপার জন্য একটা শর্টকাট বুদ্ধি আছে যে আমরা হাতের আঙুলের 3 আঙ্গুল, হাতের আঙুলের 3 আঙ্গুলে যদি আমরা 1 চিমটি নিই তাহলে সেই পরিমাণটাকে ধরা হয় হচ্ছে 1 গ্রাম। এরকম করে যদি আমরা 3 চিমটি নিই তাহলে 3 গ্রাম। এভাবে আমরা মেপে নিতে পারি। আচ্ছা, আপনাদের যাদের প্রশ্ন করা হয়ে গেছে তারা কাইন্ডলি একটু হাতটা নামিয়ে নেবেন, তাহলে হচ্ছে সুবিধা হবে। সৌরভ বিশ্বাস। ম্যাম আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে ওই যে চারা অবস্থায় যে গোড়াটা পচে যায় তখন কি ম্যাম গোড়ায় কীটনাশক মানে ছত্রাকনাশকটা দিতে হয় নাকি পাতার উপরে দিতে হয়? আপনার রোগ যেথা ওষুধ দিতে হবে সেথা। রোগ যদি হয় পাতায়, পাতায় দিতে হবে। রোগ যেহেতু গোড়ায়, তাহলে গোড়ায় দিতে হবে ওষুধ। তো এই ক্ষেত্রে বলা হয় যে ড্রিনসিং করা হয়। হ্যাঁ, গোড়াটা খুব সুন্দরভাবে ছত্রাকনাশকের যে লিকুইড মেশানো হয় এটা খুব গোড়ায় খুব সুন্দরভাবে আর কি দেওয়া হয় গোড়া পচার ক্ষেত্রে। আচ্ছা, ধন্যবাদ। সজীব হোসেন, জি দ্রুত প্রশ্ন করুন, আরো অনেকেই হ্যান্ড রেজ করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। যে আমি বর্তমানে চাষাবাদে জড়িত আর কি। আপনি যেটা বলছিলেন যে মাটি শোধন যে আমরা প্রতিটা ফসল চাষের ক্ষেত্রে মানে একটা ফসল আবাদ করার পরে কি আবার শোধন করবো নাকি একটা শোধন করার পরে কয়টা ফসল চাষ করতে হবে? মাটি শোধনের ক্ষেত্রে, হ্যাঁ আপনার প্রশ্নটি আমি বুঝতে পেরেছি। মাটি শোধনের ক্ষেত্রে কয়েকটা স্টেপ আমি আলোচনা করেছিলাম, তার ভিতরে একটা ছিল দলচুন দিয়ে শোধন। এটা কিন্তু প্রত্যেক বছর করার প্রয়োজন। আর যেটা বলেছিলাম যে সোলারাইজেশন, পুকুর সূর্যালোকে রেখে দেওয়া, এটা আমরা প্রত্যেকবারই করতে পারি ফসল চাষের শুরুতে। এটাতে তো আমাদের কষ্ট হচ্ছে না, আবার মাটিও শোধন হয়ে যাচ্ছে। আর ব্লিচিং পাউডারের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে বছরে একবার বা দুইবার, যদি মানে দেখা যায় যে জমিতে তো আমরা একটা ফসল করি না, 2 থেকে 3টা বা সর্বোচ্চ 4টার বেশি, 3টার বেশি করা হয় না। তো সেক্ষেত্রে আমরা একবার যদি ভালো মতো মাটি শোধন করে নিই তাহলেই হয় বছরে 1বার থেকে 2বার। আর হচ্ছে যদি জমিতে দেখা যায় যে রোগের আক্রমণ হয়েছে,
দেখা গেল যে প্রথম বছর আমরা যখন জমি শোধন করলাম, তারপরেও দেখা গেল যে কোনো না কোনো ভাবে পাতার মাধ্যমে বা যেভাবেই হোক রোগের আক্রমণ হয়েছে, তখন আমাদের উচিত হবে যে পরবর্তী ফসলের আগে জমিটা শোধন করে নেওয়া। আর নর্মালি বছরে একবার করলেই হয়। আর পরবর্তী ফসলের ক্ষেত্রে আমরা সোলারাইজ করে নিলাম মাটিটা, অথবা পলিথিন দিয়ে ঢেকে তাপমাত্রাটা হচ্ছে বাড়িয়ে নিলাম, তাহলেও তো মাটি শোধন হচ্ছে। আমাদের তো চেষ্টা করতে হবে যে কস্ট কমানো। বুঝতে পারছি। একটা হচ্ছে ম্যাডাম সেচের ক্ষেত্রে আর কি, আমরা যে শীতকালীন যখন আমি সবজি চাষাবাদ করি তখন দেখা গেছে আপনার সেচ একদম কম লাগছে। আবার কিছুদিন আগে যখন গরম গেল, মনে করেন একদিন পর 2 দিন পর সেচ দেওয়া লাগছে, মানে সেচ দিয়ে আর মাটি শুকায়, সেচ দিয়ে মাটি শুকায়। আবার যখন বর্ষাকাল, এখন মনে করেন প্রতিনিয়ত মানে মাটি ভিজা থাকে আর কি। সেই ক্ষেত্রে কোনো মানে সমস্যা হয় কিনা বা আপনাদের নির্দেশনার বিপরীত হচ্ছে কিনা সেটা জানতে চাই। সেক্ষেত্রে যেহেতু বর্ষাকাল, আমাদের লক্ষ্য রাখতে হবে যে পানি জমে যেন না থাকে। আর মাটি যেহেতু ভেজা থাকতেছে, ভেজা থাকুক অসুবিধা নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মাঝে মাঝে গাছের যদি অনেক বেশি ভেজা থাকে, সেক্ষেত্রে আমরা গাছের গোড়াটা হচ্ছে মাঝে মাঝে গাছের একেবারে গোড়া না, গোড়ার চারপাশে যে মাটি আছে সেটা আমরা আলগা করে দিতে পারি। তাহলে আর কখনোই জমিতে তো পানি জমিয়ে রাখা যাবে না, জলাবদ্ধতা করে রাখা যাবে না। আর আপনি গ্রীষ্মকালের কথা যেটা বললেন যে তখন তো বৃষ্টিপাত কম হয়, সেক্ষেত্রে আমরা মালচিং করতে পারি। মালচিং কিন্তু খুব ভালো একটা সলিউশন। আমরা যদি মালচিং করি তাহলে দেখা যাবে যে হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। আর চেষ্টা করেন সেটা রবি মৌসুম হোক বা খরিফ মৌসুম হোক, যেটা ক্রিটিক্যাল স্টেজ, এই স্টেজ যেন খরাই না পড়ে, তাহলে হলো। আর পাশাপাশি এমনিতে চাষাবাদের ক্ষেত্রে এগুলো তো ক্রিটিক্যাল স্টেজ, পাশাপাশি যখন আপনার গাছের গ্রোথ স্টেজ, তখন মানে আপনার বৃষ্টি হওয়ার কথা আছে, হ্যাঁ খরিফ মৌসুমে জুনের দিকে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো গাছকে খরাই রেখে দেওয়া উচিত হবে? গাছের মাটি যদি শুকিয়ে যায় তখন তো যেহেতু বৃদ্ধি পর্যায়, সেই সময় তো সেচ প্রয়োগ করতে হবে। আর আমরা প্রথম সেচের ক্ষেত্রে তো বলেছি ওই স্থায়ী ফসলের ক্ষেত্রে যে 20 থেকে 25 দিন, 17 থেকে 21 দিন। আপনি খরা মৌসুমের ক্ষেত্রে মালচিং করবেন, এটা গুরুত্বপূর্ণ। আর যখন জলবদ্ধতা হওয়ার সম্ভাবনা আছে তখন আপনি সারি নালা এই পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন, যেন জমির মাটি ভেজা থাকলেও নিচে থাকে, ওপরের গাছের গোড়া যেন নিচে না থাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। বেড পদ্ধতিতে চাষাবাদ করা তো ভালো। আচ্ছা, নেক্সট আমি আরেকজন তো শুধু হ্যাঁ হ্যাঁ সবার জন্য পুরো হবে আমার। আমি নাগাপাড়ায় কাঁচা মরিচ হচ্ছে আপনার পানি দুইটা যাতে শস্য চাষ করতে চাই, শশার ক্ষেত্রে আর কাঁচা মরিচ আচ্ছা, কাইন্ডলি সৌদি হোসেন, আপনি কি একটু লাউডে বলতে পারেন? কথা আপনার কথা স্পষ্ট আসছে না। বলতেছি আপনার ওই যে মরিচে কতদিন পর পর সার ব্যবস্থা করতে হবে, আর হচ্ছে শশাতে আজকে কি আমরা সার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি? এই প্রশ্নটা আমাদের কৃষি ক্লিনিকের পেজে করুন, সেখানে সুন্দরভাবে কি পরিমাণে সার দিব এটা দিয়ে দিবে। আর সেচের ক্ষেত্রে আমি কিন্তু বলেছিলাম মরিচ হোক বা টমেটো বেগুন হোক, যে এইটা যখন হচ্ছে আমরা বপন করলাম, এরপর থেকে গাছটা যখন একটু বড় হতে থাকবে, তারপর থেকে যখনই প্রয়োজন হবে তখনই আমরা সেচ দিব। আর প্রতিবার সার দেওয়ার পরে আমরা সেচ দিব। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, আমি আপনার দুঃখিত, আপনার নামের স্পেলিংটা বলতে পারছি না, UIYGUIU। আচ্ছা, আপনি কাইন্ডলি আপনি আনমিউট করে আপনার নামটা কি বলবেন? এরকম আচ্ছা, উনি হয়তো শুনতে পাচ্ছেন না। আমরা নেক্সট চম্পা আক্তার, জি আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম। ওই যে কীটনাশক বা কোনো ওষুধ দেওয়ার ক্ষেত্রে যেটা
সলিড যেগুলো ওগুলো আসলে পরিমাপের জন্য যে গ্রামের আরেকবার একটু যদি বলতেন আসলে এটা খুব ভালো হবে। গ্রাম যেটা পরিমাপের যে আপনার কি শর্টকাট। যেটা সলিড সেক্ষেত্রে হচ্ছে আমরা আঙুলের তিনটা আঙুল একসাথে করে 1 সেন্টি যদি আমরা নিই তাহলে সেটা হচ্ছে 1 গ্রাম। এভাবে যদি আমরা 3বার নিই তাহলে 3 গ্রাম। আর লিকুইডের ক্ষেত্রে তো আমরা এমএল হিসাব করি। এখানে অনেক বোতলে যে কীটনাশকের বোতলগুলোতে দেওয়া থাকবে, দেখবেন অনেক সময় এই শিকিতেও মার্ক করা থাকে। এগুলো একটু দেখে নিতে পারেন যে কীটনাশক ডিলার যারা আছে সেখানে একটু খোঁজ নিয়ে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আচ্ছা, ওই যে পেঁয়াজের সেচের ক্ষেত্রে আসলে এমনিতেই যে হালি পেঁয়াজ যেগুলা জি সেগুলো আমি এবার কিছু করছিলাম, তো দেখা যায় সেচ দেওয়ার কারণে মানে পচে গেছে আর কি। তারপরে অনেকে বললো যে পেঁয়াজ নাকি সেচ দেওয়া যায় না, আসলে এই বিষয়টা একটু যদি আচ্ছা, পেঁয়াজের সেচ দেওয়া কখন যায় না? যখন আপনার জমির মাটিতে যে কন্ডিশনে আছে তখন আপনি সেচ কেন দিবেন? কিন্তু জমির মাটি যদি শুকনা থাকে তাহলে তো অবশ্যই সেচ দিতে হবে। এখন দেখেন যে কোনো উদ্ভিদেরই জীবন ধারণের জন্য তো পানির প্রয়োজন আছে। আপনি একেবারেই যদি পানি না দেন তাহলে তো বৃদ্ধি পাবে না, সমস্যা হবে। তার হচ্ছে খাবার তৈরি করতে গেলে সালোক সংশ্লেষণের ক্ষেত্রেও তো পানির প্রয়োজন আছে। এখন যেহেতু পচে যাওয়ার ব্যাপারটা বলেছেন, এটা হয়তো অন্য কারণেও হতে পারে, অথবা হচ্ছে অতিরিক্ত পানি দেওয়ার কারণেও হতে পারে। যদি অনেক বেশি পানি দিয়ে রাখেন জলাবদ্ধ অবস্থার সৃষ্টি হয়, সেক্ষেত্রেও তো পচে যেতে পারে। আর আপনাদের এই যে পেঁয়াজ নিয়ে কিন্তু সামনে একটা সেশন আছে, সেক্ষেত্রে আপনাদের হালি পেঁয়াজ, তারপরে এই যে বীজের পেঁয়াজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজ, ডিটেলসে সবকিছুর চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। জি, ধন্যবাদ। সোহেল রানা, জি আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, আমার 2-3টে প্রশ্ন আছে ম্যাম। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছেন যে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করার পরে আমাদেরকে সেচ দিতে হবে। তো অনেক ক্ষেত্রে তো এমনটা হতে পারে যে আমি ফার্টিলাইজার অ্যাপ্লাই করছি, এর মধ্যে সেচ দেওয়ার প্লাবন সেচ বা নালা সেচ দেওয়ার কারণে সারগুলো সব একদিকে ডিপোজিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে তো সম্ভবত এরকম পদ্ধতি একটু সমস্যা তৈরি করে। এই সম্পর্কে যদি একটু বলতেন প্রথম। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি সার দিলাম এরপরে প্লাবন সেচ দিই, তখন তো সমস্যার সৃষ্টি হবে। হ্যাঁ, আপনি তখন প্লাবন সেচ দিলে সমস্যার সৃষ্টি হবে। প্লাবন সেচ তখন দেওয়া যাবে না। সেচ বলতে আমি বুঝিয়েছি যেন মাটিটা শুকনা না থাকে, এরকম অবস্থায়। আপনি যদি প্লাবন সেচ দেন এটা অবশ্যই ক্ষতিকর। কারণ আমরা জানি যে আপনি যদি এগ্রিকালচার স্টুডেন্ট হন বা এটা নিয়ে গুগলে একটু সার্চ করেন যে লিচিং লস, এটা কিন্তু নিউট্রিয়েন্টস এর ক্ষেত্রে হয়। তো আমরা যদি অনেক বেশি পানি দিয়ে ফেলি সার দেওয়ার পরে, তখন এই লিচিং লস এটা হতে পারে। দেখা যাবে যে গাছের গোড়ায় যে শিকড়ে যে একটা রেঞ্জ, এই নির্দিষ্ট এরিয়ার ভেতর থাকলেই তো গাছ খাদ্যটা গ্রহণ করতে পারে। সেখান থেকে যদি অনেক বেশি গভীরে চলে যায় তাহলে তো গাছের গ্রহণ উপযোগী থাকে না। তো সেক্ষেত্রে প্লাবন সেচ দেওয়া যাবে না, এটা লক্ষ্য রাখতে হবে। ম্যাম, সেক্ষেত্রে আমি মানে প্লাবন সেচ সাপোজ মনে করেন যে সবজির ক্ষেত্রে তো বেড করে করেই করা হয়, তো মোটামুটি 2 মিটার করে বেড থাকে বা আরো বেশি থাকতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে প্লাবন সেচই দেওয়া হয় এবং দেওয়ার পরে হচ্ছে ফার্টিলাইজার গুলো ছিটাই দেওয়া হয়, যেন হচ্ছে মানে যেখানে পড়তেছে ওখানে ফার্টিলাইজারটা থাকে। এখানে কিন্তু স্লোপিং থাকলে একদিকে সরে যাওয়ার সম্ভাবনাটা থাকতেছে না। বা আলুর ক্ষেত্রেও যদি আমি একটু চিন্তা করি, তাহলে আমি যদি আগে সেচ দিয়ে পরে সারটা স্প্রে করে দেই বা টপ ড্রেসিং করে দেই, সেটা বেশি বেনিফিশিয়াল কিনা? এখন আপনি প্রশ্নটি করেছেন যে সার দেওয়ার পরে যদি আমরা পানি দেই তাহলে হচ্ছে সমস্যা হবে কিনা, তাই তো? তো আপনার প্রশ্নের উত্তরটি হচ্ছে যে এটা কি মানে এরকম কিনা যে এটা হচ্ছে মানে ক্রপস অনুযায়ী আসলে ভ্যারি করতেছে, আমরা রিজিকলি মেবি এটা বলতে পারি না, নাকি আপনার কি মনে হয় আসলে? ক্রপস অনুযায়ী ভ্যারি করা বলতে গেলে যে এটা যদি আমরা নরমালি চিন্তা করি যে সার দেওয়ার পরে আমাদের প্লাবন সেচ দেওয়াটা উচিত না। যখন আমাদের সার দিব না তখন আমরা প্লাবন সেচ দিলাম। আর আলুর ক্ষেত্রে যদি এরকম হয় যে আমাদের প্লাবন সেচ দিতেই হচ্ছে বা অন্য ফসলের ক্ষেত্রে, তাহলে আমরা প্লাবন সেচ আগে দিলাম, এরপরে যখন পানিটা কিছুটা টেনে নিল 1-2 দিন পরে আমরা সার দিলাম, এটাও করা যাবে, এটাও যুক্তিযুক্ত।
জি ম্যাম। ম্যাম আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা হচ্ছে রাইসের ক্ষেত্রে বলতেছি টিলারিং ফ্লাওয়ারিং স্টেজে পানি দিতেই হবে। তো আবার আমরা গত দিনের ক্লাসে দেখলাম যে অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং করার কারণে যখন একটু বেশি শুষ্ক থাকতেছে তখন টিলারিং এর ফরমেশনটা বেশি হচ্ছে। তো মানে হ্যাঁ, দুটোর ক্ষেত্রে এখন একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল আসলে। আচ্ছা আপনি একটু লক্ষ্য করুন, হ্যাঁ, যে আমি 11 চারা লাগানোর 11 থেকে 22 ফুট থাকা অবস্থায় আমি বলেছিলাম যে গাছের গোড়ায় 1 ইঞ্চি পরিমাণে পানি থাকতে হবে। একেবারে পানি না থাকার কথা বলি নাই, আবার বলিও নাই যে অনেক বেশি পানি থাকার কথা। এটার কারণ হচ্ছে যে 1 ইঞ্চি পানি মানে দেখা গেল যে চারার গোড়া পর্যন্ত, হ্যাঁ। তো এই গোড়ার এখানে হচ্ছে যদি আমাদের সূর্যের তাপটা যদি না পৌঁছায় তাহলে দেখা যাবে যে ওখান থেকে আমাদের টিলারিংটা ফর্মেশন হবে না। এক্ষেত্রে 1 ইঞ্চির বেশি পানি থাকা যাবে না, এটা একটা কন্ডিশন। কিন্তু একেবারে পানি থাকা যাবে না ব্যাপারটা এরকম না, কিন্তু 1 ইঞ্চির বেশি পানি থাকা যাবে না। কারণ বেশি যদি পানি থাকে তাহলে কি হবে বলেন তো, এই কন্ডিশনও টিলারিংটা আমাদের বেশি হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে যদি গোড়া দেখুন, গোড়া থেকে যদি অনেক বেশি উপরে পানি থাকে তার মানে হচ্ছে সূর্যের আলোটা গাছের গোড়া থেকে যেখান থেকে টিলারিং বা পাতাগুলো বের হতে থাকে, এই কুশিটা বের হতে থাকে, সেই পর্যন্ত সূর্যের আলো পৌঁছাচ্ছে না, তার মানে ওখানে হচ্ছে কুশি তৈরি হবে না। তো এই জন্য চেষ্টা করতে হবে যে সূর্যের আলো যেন পৌঁছায় এবং 1 ইঞ্চির যেন বেশি পরিমাণে পানি না থাকে। তাহলে ম্যাম এখানে সানলাইটের এক্সপোজার ওই বার্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেহেতু এই কুশি বৃদ্ধি পর্যায়ের ক্ষেত্রে সানলাইটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ম্যাম আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন জাগ দেওয়ার আগে আমাদের ধানের বীজগুলোকে শোধন করতে হবে। তো ম্যাম সেক্ষেত্রে কি ইউজুয়ালি দেখা যায় যে ধানের বীজ 12 ঘন্টা পানিতে আর কি মানে চুবিয়ে রাখা হয়, মানে ওরকম কন্ডিশনে আমি ওই যে 50 গ্রাম পার লিটার পানিতে পার কেজি সিড চুবিয়ে রাখবো, মানে 12 ঘন্টা যাবত নাকি 1 ঘন্টা বা কয়েক মিনিট রেখে তারপরে পানিতে ভিজিয়ে রাখবো, এটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, খুব দারুণ একটা প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের মাধ্যমে আশা করি আরো সবাই ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে হচ্ছে ধানের যে বীজটা সেটা আমরা শোধন করে নেব এবং সেই ডিউরেশনটা হচ্ছে 20 থেকে 30 মিনিট, এর বেশি না। 20 থেকে 30 মিনিট আমরা চুবিয়ে রেখে দিব ধানটা। এরপরে সেখান থেকে আমরা তুলবো ধানটা। তোলার পরে মানে বীজটা তুলবো, তোলার পরে আমরা বাতাসের সংস্পর্শে বা কিছুক্ষণ শুকনো জায়গায় রেখে দিব যেন পানিটা ঝরে যায়। এর পরবর্তীতে আমরা জাগ দিব। আর জাগ দেওয়ার সময়টা তো অনেক সময় আর কি, মানে যতক্ষণ না পর্যন্ত জার্মিনেশন হচ্ছে সেই সময় পর্যন্ত রাখা হয়। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, জিয়া তানসিন জি, আপনি আনমিউট করে প্রশ্নটি বলুন। জিয়া তানসিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনি নাই। যেই স্যার, আচ্ছা আপনারা এরকম অদ্ভুত নাম কেন রাখেন? যেই স্যার ইউটিউব চ্যানেল, জি আপনার চ্যানেল থেকে প্রশ্ন করুন। আচ্ছা, আমরা ঘুমায় গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শফিকুল আলম, জি আমরা লাস্ট একজনের প্রশ্ন নিয়ে আমাদের সেশনটা শেষ করে দিব। শফিকুল আলম, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমরা গতকালকে যে মানে ক্লাস করছিলাম ওইটার মধ্যে যে এডব্লিউ সিস্টেম আছে, এডব্লিউ ওই পদ্ধতি যে পাইপ সিস্টেম আছে, পাইপের মধ্যে বলা হয়েছে যে আমরা চারা রোপণের 15 থেকে 10 থেকে 15 দিন পর্যন্ত 2 থেকে 4 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। এরপর আমরা সাশ্রয়ী যে পদ্ধতিটা আছে ওই পদ্ধতিটা প্রয়োগ করতে পারি। তো ওই ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার জমির গভীরতা 5 সেন্টিমিটার ভিতরে আর কি পানি দিব। আর তারপর এমন মানে লাস্টে মানে এরপর হইছে আপনার এই পরবর্তী শেষ দিব যখন এই যে মাটির তলা দেওয়া যায়, অর্থাৎ পাইপের ভিতরের পানি শেষ হয়ে শুকায় গিয়া যখন তলা দেওয়া যাবে তখন শেষ দিয়ে দিব। এক্স্যাক্টলি, কারণ এই সিস্টেমটা এটা হচ্ছে একটা অ্যাডভান্স মেথড যেটা সেচ প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইটার থিমটাই এরকম যে
যখন ভেজানো দরকার ওয়েট করবে, আবার যখন শুকনা করা দরকার তখন ড্রাই করবে। আর যেহেতু আমরা এখানে একটা পাইপ ব্যবহার করি এবং পাইপের প্রায় 15 সেন্টিমিটার পর্যন্ত এটা মাটির গভীরে থাকে, তার মানে পাইপের ভেতরে পানি আছে কিনা আমরা কিন্তু দেখতে পাই। হ্যাঁ, পাইপের ভেতরে যদি আমরা টেস্ট করে দেখি তাহলে কিন্তু দেখতে পাই। যদি আমরা দেখি পাইপের ভেতরে পানি আছে, তার মানে মাটিতে জো কন্ডিশনে আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা সেচ দিলাম, আর যদি না প্রয়োজন হয় তাহলে আমরা ড্রাই কন্ডিশনে রাখলাম। শেষটা মানে আমরা কি মাটির ওই যে পাইপের ভিতরে দেখবো না বাইরের যে মাটি আছে ওইটা দেখবো? বাইরের মাটি দেখবো না, আমরা পাইপের ভেতরে দেখবো। পাইপের ভেতরে তো মাটি থাকে না, পাইপের ভেতরে মাটি তো তুলে নেওয়া হয়। পাইপটা এই জন্যই দেওয়া হয় যেন পাইপের ভেতরে পানি লেভেলটা আমরা বুঝতে পারি, যে পানি লেভেলটা কতটুকু আছে, এটা বুঝে যেন আমরা সেচ দিতে পারি। কারণ অনেক সময় এরকম হয় না যে আমরা এত বেশি সেচ দিয়ে ফেলেছি, এত বেশি পানি দিয়েছি, এত পানির আসলে ফিল্ডে দরকার নেই। ওই বিষয় আসলে আমি ক্লিয়ার হইতে পারছিলাম। আমি বুঝাইতেছি আপনাদের ওইটাই যে আমরা একটা পাইপের ভিতরে পানি আছে, ধরেন ওই যে 15 সেন্টিমিটার তো মাটির গভীরে দেওয়া হয়েছে, আর 10 সেন্টিমিটার মানে মাটির উপরে আছে, ঠিক আছে না? তো আমি আপনার 20 সেন্টিমিটার পানি দিলাম, তাহলে নিচে আছে 15 আর উপরে হইছে 5, 20 আছে না? এখন আমার ধরেন একবারে শুকায় একবারে নিচে 0, একবারে নাই আর কি মাটি পানি নাই, একবারে শুকনা, তখন কি আবার সেচ দেন না? দেখা গেছে এই 10 সেন্টিমিটার মানে তো নিচ দিক দিয়ে 10 সেন্টিমিটার পানি আছে, এতটুকু অবস্থায় সেচ দেন, ওইটা জানার জন্য আর কি। এখানে বলো হয়েছে আপনার একবারে তলা যে মাটি আছে, পাইপের ভিতরে যে মাটি আছে ওইটা যখন দেওয়া যাবে তখন সেচ দেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু সাশ্রয়ী পদ্ধতি আর কি। আচ্ছা আচ্ছা, আর এই ক্ষেত্রে হচ্ছে আপনি পাইপের ভেতরে দেখবেন যে পাইপের ভেতরে পানি যদি কমে যেতে থাকে তখন আপনি সেচ দিবেন, আর পাইপের ভেতরে যদি দেখেন যে না পানি আছে তখন সেচ দিবেন না। ব্যাপারটা এরকম। আর এটা নিয়ে বিস্তারিত আরো যদি জানতে চান তাহলে হচ্ছে এগুলো নিয়ে অনেক আপনি গুগলে সার্চ দিতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। তাহলে মনে হয় আপনি যদি কানে শুনতেছেন আবার ভিজুয়ালাইজ করতেছেন তাহলে মনে হয় বেশি ক্লিয়ার হবে। ব্যাংকড্রাফট দেখাইতে হবে আপু, আমি যেটা চাই তো হবে না, সবাইকে বলতে হবে দেখাবে না। বাট আপু সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে এই সেশনটা দেখার জন্য। আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি। অন্যদিন পরবর্তী সপ্তাহে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালোভাবে ঈদুল ফিতর, ঈদুল আজহা উদযাপন করতে থাকবেন। ধন্যবাদ। কিন্তু টাকা থাকলেও না ব্যাংক ড্রাফট দেখাইতে হয়, টাকা খরচ হবে না, ঠিক আছে বুঝলাম, বাট ব্যাংক ড্রাফট দেখাইতে হয়। যদি 60 লাখ তাহলে কি হবে? না না ব্লক অ্যাকাউন্ট ব্যাংক স্টেটমেন্ট বলতে দেখাইতে হয়, ওটা 40 থেকে 60 লাখ পর্যন্ত দেখানো হতে পারে। আর মাস নামিয়া বলতে 60 কারণ বেশি হয়ে গেছে ইউএসএ তে। খুলে দে ভাই, আমার হাগু লাগছে।
পায়জামাটা কি ধুয়ে দিব? হ্যাঁ কেন কি হয়েছে?